সমাজকর্ম দ্বিতীয় পত্রের কমন উপযোগী 100 এমসিকিউ এর ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা কেবলমাত্র 100টা এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখব না, এর পাশাপাশি আমরা এগুলোর এমন সব সম্পূরক তথ্য জানবো যেগুলো একই সাথে তোমাদের এমসিকিউ, সিকিউ এর ক, খ, গ, ঘ চারটাতেই উপযোগী হবে ইনশাল্লাহ। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলে? মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলে, তাই না? মৌলিক চাহিদাগুলো সাধারণত বায়োলজিক্যাল চাহিদা বা জৈবিক চাহিদা, কিন্তু যখন তোমার কাছে জানতে চাবে যে সামাজিক চাহিদা, তখন মানবিক চাহিদা বাদে কিন্তু কোনোটাই উত্তর হবে না। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেক সময় একটু গুলায় যায়, বিষয়গুলো একটু সচেতন থাকবে। তারপরে কমন হিউম্যান নিডস এই বইয়ে কয়টি চাহিদার কথা উল্লেখ রয়েছে? এখানে কয়টি চাহিদার কথা উল্লেখ রয়েছে? 6টি। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। তারপর একটু দেখি যে মার্কিন সমাজবিজ্ঞানী শার্লেট টোলে তার বিখ্যাত গ্রন্থ, এই যে কি তার এই যে গ্রন্থ, এই গ্রন্থর নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি দেখা গেল মনে করতেছো যে কমন হিউম্যান নিডস গ্রন্থে চাহিদার কথা আছে 6টা, আমি বুঝলাম 6টা আমি জানি, হয়ে গেছে। কিন্তু তোমার পরীক্ষায় যে এইটা আসবে না যে কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক বা লেখিকাকে, এটার গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না, তুমিও দিতে পারবো না, কেউ দিতে পারবে না, তাই না? এর জন্য গ্রন্থ এবং সেই গ্রন্থের লেখকের নামগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীলের ক নাম্বারের জন্য। এবং এই তথ্যগুলো যদি তুমি জানো, তাহলে কিন্তু সৃজনশীলের গ এবং ঘ এই দুইটা লেখার সময় যে কোন গ্রন্থতে কে লিখেছে, কোন গ্রন্থ কে লিখেছে, ওই গ্রন্থে হলো কে কোন জিনিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বা কোনো উক্তি যদি কোটেশনের মাধ্যমে, ডিরেক্ট কোটেশনের মাধ্যমে দিতে পারো, তাহলে তোমার লেখার মান কিন্তু অন্য লেভেলে চলে যাবে। তো কি? মার্কিন সমাজকর্মী শার্লেট টোলে তার বিখ্যাত কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌলিক 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 মানবিক চাহিদা বা মৌল মানবিক চাহিদা যেটাই বলি না কেন, সেটাকে কয় ভাগে ভাগ করেছে? 6টা। 6 ভাগে কি কি? আমরা সবাই জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন বা বিনোদন। আচ্ছা, প্রাক জন্মাবস্থায় কোন মৌল মানবিক চাহিদাটির প্রয়োজন? তাহলে মৌলমানবিক চাহিদা তো আমরা জানলাম 6টা, তাহলে এর ভিতরে কোনটা জন্মের আগে থেকে মানুষের লাগে বা প্রয়োজন হয়? দেখো, প্রাক জন্মাবস্থায়, প্রাক মানে কি? আগে। প্রাক মানে কি? আগে। প্রাক মানে আগে। তাহলে মানুষ যখন জন্মগ্রহণ করে তার আগে, যখন সে মায়ের পেটে থাকে, তখন মা যেই খাবার খায় সেই খাবারও কিন্তু সে এক হিসাবে ভক্ষণ করে, তাই না? এক হিসাবে ভক্ষণ করে বা সেও খায়। তাহলে কোনটা হলো গিয়ে প্রয়োজন? প্রয়োজন হলো খাদ্য বা ফুড। আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না? আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না? আদিম যুগে মানুষ খাইতো, আদিম যুগে মানুষ বস্ত্র পরিধান করতো। এখন প্রশ্ন হইতে পারে যে আদিম যুগে তো মানুষ বস্ত্র পরিধান করতো না, বলতে পারো না। আদিম যুগে করতো। কখন করতো না? যখন মানুষ এর ভিতরে সভ্যতাবোধ ছিল না, বা মানুষ যখন ওর সভ্যতায় প্রবেশ করেনি, যখন মানুষ সভ্য ছিল না, তখন মানুষের ভিতরে বস্ত্র বা পোশাকের আইডিয়া ছিল না। মানুষ যখন পোশাক পরা শুরু করছে, তখন থেকে মানুষ ধরা হয়, তখন থেকে মানুষ সভ্য হয়েছে, তাই না? তাহলে কোনটার গুরুত্ব ছিল না? খাদ্যর গুরুত্ব, বস্ত্রের গুরুত্ব, যৌনতার গুরুত্ব ছিল। গুরুত্ব ছিল না চিত্ত বিনোদন বা এন্টারটেনমেন্টেরই। আচ্ছা, ঘুম কোন ধরনের চাহিদা? মৌলমানবিক চাহিদা, মৌলিক চাহিদা, মানবিক চাহিদা, নাকি 1 2 3 বা 1 3 নাকি 1 2 3, তাই না? আচ্ছা, এখন কথা হলো মৌলমানবিক চাহিদা তো আমরা দেখলাম ওইখানে তো ঘুম ছিল না, তাই না? তাহলে মৌলমানবিক চাহিদা হবে না। তারপরে শেষে মানবিক চাহিদা। ঘুম কি কোনো মানবিক জিনিস? ঘুম তো কোনো মানবিক জিনিস না। ঘুম এক হিসাবে একটা জৈবিক জিনিস, তাই না? তাহলে জৈবিক জিনিস যেগুলো আমি একদম প্রথমে বলছিলাম, মৌলিক চাহিদা এক হিসাবে তোমার জৈবিক জিনিসপত্র যেগুলো, সেগুলাকেই ইন্ডিকেট করে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এই 2 নাম্বার। তো চলো পরেরটা দেখি। সমাজকর্মের কোন শাখা 1943-তে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এটা স্বীকৃতি পায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময় থেকে কোন সময় হয় আমরা তো মোটামুটি সবাই জানি, না জানলেও জেনে নাও। 1939 থেকে 1945। আর এই সময় কোন সমাজকর্মের শাখা স্বীকৃতি পায়? সেটা হলো মিলিটারি সমাজকর্ম। মিলিটারি সমাজকর্ম। ওকে। ক্লিন কোন ধরনের শব্দ? এই যে ক্লিনিক বলি না আমরা, ক্লিনিক, ক্লিনিক শব্দটার উৎস শব্দ কিন্তু ক্লিন, এবং KLINE, ক্লিন। এটা কিন্তু পরিষ্কারের ক্লিন না, ক্লিন। এবং ক্লিন কোন ভাষার শব্দ? উৎস শব্দ কোনটা? এটা হলো গ্রিক। কোনটা? কোন উৎস? এটার উৎস হলো কি? গ্রিক।
ক্লিন হলো একটি গ্রিক শব্দ, যার অর্থ কি? যার অর্থ হলো শয্যা বা বিছানা বা বেড বা কাউচ। ইংরেজি ক্লিনিক শব্দটি এই গ্রিক শব্দ থেকে এসেছে। ক্লিনিক শব্দটি এই গ্রিক শব্দ থেকে এসেছে। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে রবার্ট বার্কার, আব্রাহাম মাসলো, ডক্টর রিচার্ড ক্লার্ক কেবোট, নাকি ম্যারি রিচমন্ড? রিচমন্ড। এটার উত্তর হলো ম্যারি রিচমন্ড। তিনি ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত, মানে যার মাধ্যমে এটা সূচনা লাভ করেছিল। জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কাদের? প্রবীণ বলা হয় যাদের বয়স 60-এর বেশি বা 60 ঊর্ধ্ব। 60 বা 60-এর বেশি, 60 বা 60-এর বেশি যারা, তাদেরকে বলা হয় প্রবীণ। তাদেরকে কি বলা হয়? প্রবীণ। অ্যানালাইজিং সোশ্যাল প্রবলেম গ্রন্থের লেখককে? জেস্ট্রো, ড্রেসলার, পিবি হর্টন, নাকি সিএম কেস? এই গ্রন্থের রচয়িতা সিএম কেস। তোমাদের কিন্তু আমি প্রথম পত্রের ক্লাসেও বলেছি এবং আজকেও বলতেছি, গ্রন্থ এবং গ্রন্থের লেখক বা লেখিকাদের নাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে যৌতুক প্রথা কোন সমাজের ঐতিহ্য হিসেবে বিবেচিত ছিল? মানে প্রাচীন সমাজে কোন ধর্মের ঐতিহ্য বা কোন ধর্মের হলো গিয়ে এক হিসাবে নর্মস হিসাবে দেখা হতো যৌতুক বা ডাউরিকে? যৌতুকের ইংরেজি কি? যৌতুকের ইংরেজি হলো ডাউরি। তাইলে এটা কোন ধর্মের সাথে রিলেটেড ছিল? এটা রিলেটেড ছিল হিন্দু ধর্মের সাথে। আচ্ছা, নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা? আমরা অনেকেই মনে করি যে অটিজম একটা রোগ বা মানসিক রোগ, বা যারা অটিজমে আক্রান্ত, যাদের হলো অটিস্টিক, তাদেরকে আমরা কি করি? একটু হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলি, তাই না? এক হিসাবে মানে ধরা যায় বা বলা হয় যে অটিস্টিক শব্দটাও এক ধরনের একটা নেগলেজেবল শব্দ, মানে অসহায়, কি বলে যে অবহেলা করার মতো এক ধরনের শব্দ হলো অটিস্টিক। তাহলে অটিস্টিক না বলে আমরা কি বলবো? আমরা বলবো যে পিপল উইথ হলো এক্সট্রা নিড বা পিপল উইথ ডিসএবিলিটিস, এইভাবে আমরা কিন্তু বলি, তাই না? বা হলো আমরা কি বলি যে স্পেশাল পিপল, স্পেশাল কিড, স্পেশাল চিলড্রেন, আমরা এরকম বলি না? আমরা কিন্তু কাউকে আসলে ওইভাবে অটিস্টিক বলতে পারি না। এটা একটা খারাপ শোনায়, বা হলো গিয়ে যারা আসলে অটিস্টিক বা তাদের ফ্যামিলি যারা, তাদেরকে এটা খারাপ ফিল করায়। তো যেটা বলতেছিলাম যে নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা? এটা হলো অটিজম। এটা কি? অটিজম। ওকে, এটা অটিজম। তারপরে দেখি যে এএসডি এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ থেকেও কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে। তোমাকে বলতে পারে যে এএসডি এর পূর্ণরূপ কি, ইউনেস্কোর পূর্ণরূপ কি, ইউএনডিপির পূর্ণরূপ কি, এনএএসডব্লিউর পূর্ণরূপ কি? এগুলো কিন্তু পরীক্ষায় হর হামেশা চলে আসে। কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম স্পেশাল ডিজিজ, অটিস্টিক স্পেসিফিক ডিসঅর্ডার, নাকি অ্যাকচুয়াল সামারি ডিজিজ? তাহলে অ্যাকচুয়াল সামারি ডিজিজ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অ্যাকচুয়াল সামারি ডিজিজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে অটিস্টিক স্পেসিফিক ডিসঅর্ডার আর অটিজম স্পেশাল ডিজিজ, এটাও তো না। তাহলে কি কি আছে? একটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, একটা হলো অটিস্টিক স্পেসিফিক ডিসঅর্ডার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম ডিসঅর্ডার। সোসাইটি নামক গ্রন্থটির রচয়িতাকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা একই সাথে সমাজবিজ্ঞান সমাজকর্মে বারবার এসে থাকে। এই গ্রন্থের লেখক হলো দুজন, ম্যাকাইভার ও পেইজ। আচ্ছা, তারপরে বিবাহের অন্যতম ভূমিকা কোনটি? বিবাহ কিন্তু একটা সমাজ স্বীকৃত প্রক্রিয়া এবং একই সাথে একটা হলো গিয়ে রাষ্ট্র স্বীকৃত প্রক্রিয়া এবং একই সাথে একটা ধর্ম স্বীকৃত প্রক্রিয়া, তাই না? তার কারণ কি? মনে করো তুমি যদি ইসলাম ধর্মের কথাই বলো, তাহলে ইসলাম ধর্মে যখন আমরা বিবাহ করি, তখন আমরা হলো এই যে যিনি আমাদের বিয়ে পড়ায়, তিনি যে কাবিননামা লেখে, এটা কিন্তু একটা সরকারি প্রক্রিয়া, তাই না? তাহলে এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত। এবং আমাদের যে ইসলামের নিয়ম কারণ অনুযায়ী আমরা বিবাহ করি, তাই না? তাহলে এটা একটা কি বৈবাহিক একটা ধর্মীয় বিষয় বা একটা ধর্মীয় কার্যকলাপ। একই সাথে সমাজে বিয়ের কথা মানে হলো, আমি যদি ভুল না করে থাকি, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বিয়ে যে বিষয়টা, এটা হলো গোপনে করার যেটা, সেটা উনি ওনার সময় থেকে উঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে যখন বিয়ে করতে হবে এমনভাবে করতে হবে যেন সমাজের লোকজন জানে, বা এক কথায় সমাজের লোকজনকে জানিয়ে করতে হবে। তাহলে বিবাহ একই সাথে কি একটা সামাজিক প্রক্রিয়া, তারপরে কি একটা ধর্মীয় প্রক্রিয়া, এবং একই সাথে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও
তোমার কি মেনে বিবাহ করা হয়ে থাকে। তো দেখি যে সামাজিক ঐক্য কি বিবাহ কমায় না, সামাজিক ঐক্য তো বাড়ায় আরো। সামাজিক অনাচার প্রতিরোধ করে, হ্যাঁ অনাচার প্রতিরোধ করে। সামাজিক ঐক্য বাড়ায়, হ্যাঁ বাড়ায়। আর সামাজিক বিশৃঙ্খলা রোধ করে, তাও করে। তাহলে দেখো যে বিবাহের অন্যতম ভূমিকা কি, যে সামাজিক ঐক্য কমায়, বাদে ধরা যায় যে বাকি তিনটাই কিন্তু বিবাহের লক্ষ্য। কিন্তু আমাদের তো উত্তর হবে একটা। তাহলে আমরা আরেকবার একটু ভালো মতো দেখি, সামাজিক বিশৃঙ্খলা রোধ করে, এটা কিন্তু আসলে বিবাহের মূল উদ্দেশ্য না, তাহলে এটাও বাদ। তারপর কি সামাজিক ঐক্য বাড়ায়, এটাও কিন্তু সামাজিক ঐক্য বাড়ানোর জন্য কি কেউ আসলে বিয়ে করে, এটাও না। তাহলে কি সামাজিক অনাচার প্রতিরোধ করে, যে অনেকেই দেখা যায় যে অনেক হলো এমন সব কাজ করে যেটা হলো গিয়ে বিবাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহ বহির্ভূত যৌন কারাপ, হলো গিয়ে কর্ম, বা হলো গিয়ে যারা বিশেষজ্ঞ তারা বলে যে কোনো পুরুষ বা কোনো নারী যদি বিবাহিত হয় তাহলে তার এই ধরনের যে যৌনতা রিলেটেড যে বিভিন্ন ধরনের কার্যকলাপ সমাজে চলে, বিবাহিতদের এই ধরনের কার্যকলাপ করার পসিবিলিটি তুলনামূলক কম। তাহলে কি যে সামাজিক অনাচার প্রতিরোধ করে, কোনটি সামাজিক অনাচার প্রতিরোধ করে, বিবাহ। সামাজিক অনাচার প্রতিরোধ করে বিবাহ। ইংরেজি ফ্যামিলিয়া শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত? ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত? এটা হলো ফ্যামুলাস শব্দ থেকে উদ্বুদ্ধ, মানে উদ্ভূত, মানে এই শব্দ থেকে উদ্ভব হয়েছে ল্যাটিন ভাষার, যেটা হলো ইংরেজিতে এসে কি হয়েছে ফ্যামিলিয়া, ল্যাটিনে কি ফ্যামুলাস। উপমহাদেশে প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? এটা কিন্তু আমরা বাংলাতেও পড়ছি, এটা আমরা ইতিহাসেও পড়ছি। এই বিষয়গুলা এইটা আবার হলো গিয়ে সাধারণ জ্ঞানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্র। উপমহাদেশে কিন্তু আগেও সংবাদপত্র ছিল, কিন্তু সেগুলো মূলত ইংরেজি ভাষায় লেখা হতো, কিন্তু উপমহাদেশের প্রথম বাংলা ভাষায় লেখা সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ। তো সমাচার দর্পণ যদি আমরা একটু দেখি যে সমাচার দর্পণ বিষয়টা কি। সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। তাহলে দেখো এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে প্রকাশ হতো। এখন আমরা যদি পেপারের দিকে তাকাই, পেপারগুলোকে কি বলে? ডেইলি নিউজ পেপার। তাহলে প্রাত্যহিক মানে প্রতিদিন এগুলা বের হয়। কিন্তু সমাচার দর্পণ কেমন হলো গিয়ে পত্রিকা ছিল, সংবাদপত্র ছিল? সাপ্তাহিক, মানে সপ্তাহে একবার বের হতো, যা 1818 সালের 23শে মে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়। এর মূল সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। কোনটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার উদাহরণ? কোনটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার উদাহরণ? এটা হলো ইন্টারপোল। এটা হলো ইন্টারপোল। সারা বিশ্বের 190টি দেশের পুলিশ মিলে এই ইন্টারপোল গঠিত। তারা হলো বিভিন্ন দেশে, অনেক সময় দেখা যায় যে কেউ বাংলাদেশের একজন অপরাধী অপরাধ করে চলে গেছে, ধরো ইন্দোনেশিয়া চলে গেছে, তাহলে বাংলাদেশের সরকারের হাত তো পুলিশের হাত তো ইন্দোনেশিয়ায় নেই, তাই না? তখন হলো বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের মাধ্যমে ইন্দোনেশিয়ার পুলিশকে জানায় যে এরকম একটা লোক আপনাদের দেশে পালায় গেছে, আপনি একটু খুঁজে টুজে দেখেন যে এই লোককে পাওয়া যায় কিনা, পাইলে ধরে আমাদের দেশে পাঠিয়ে দেন, এরকম বিষয় আসে। তাহলে কোনটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার উদাহরণ? সেটা হলো ইন্টারপোল। আচ্ছা, আইন শব্দটি কোন ভাষার শব্দ? আইন শব্দটি কোন ভাষার শব্দ? আইন হলো একটি আরবি ভাষার শব্দ। সরি, আমি ভুল করছি, সরি। আইন হলো ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আইন হলো ফার্সি ভাষার শব্দ, বা ফার্সি ভাষা থেকে আগত একটা শব্দ, যার নিয়ম হলো বিধি, কানুন বা রাজবিধি বা নিয়ম। এবং ফার্সি ভাষায়ও আইন শব্দটা কিন্তু আইন নামেই আছে। আইন শব্দটা কিন্তু আইন নামেই আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়? যে আগে বাংলাদেশে বা এই অঞ্চলে বা এই ভারত উপমহাদেশে কিন্তু যৌতুক একটা খুবই মানে নিত্য বিষয় ছিল, এবং এই জিনিসটাকে মানুষ আসলে মানুষের ভিতরে নর্মালাইজড হয়ে গেছিল, এটা মানুষের ভিতরে একটা নর্ম তৈরি হয়েছিল, তাই না? কিন্তু এই যৌতুক এক হিসাবে মনে করে যে ইসলাম ধর্মে নিষিদ্ধ। তারপরে যৌতুকের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, দেখা যায় যে পাত্রপক্ষ, যে কন্যা পক্ষ পরিবারকে একদম হলো গিয়ে চুষে খেয়ে ফেলে, তাই না? আবার এটা কেবলমাত্র বিবাহের দিন পর্যন্ত সীমাবদ্ধ না। যখন মানুষের একটা অভ্যাস হয়ে যায়, যখন একটা পরিবারের একটা পাত্রের অভ্যাস হয়ে যায় যে মেয়ের পরিবার থেকে আমি একটা জিনিস নিছি, তাহলে তার অভ্যাস হয়ে যায় যে বিয়ের পরবর্তী সময়েও তার পরিবার থেকে আমি জিনিসপত্র নিব, বা সে এক্সপেক্ট করে। এবং সেই কন্যা বা স্ত্রী যদি
বাবার বাড়ি থেকে জিনিসপত্রগুলো না আনতে পারে, তাহলে তার উপরে মার জোর, মানসিক, শারীরিক বিভিন্ন ধরনের টর্চার চলতে থাকে, তাই না? তাহলে এইটাকে রোধ করার জন্য যৌতুক নিরোধ আইন পাশ হয় কত সালে প্রণীত হয়? 1980 সালে প্রণীত হয়। মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে? মুসলিম পারিবারিক আইন, এটা কিন্তু মুসলিমদের জন্য এই বাংলাতে বা বাংলাদেশের যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, যে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় 1961-এ। কোন স্বামী কত বছর যাবত স্ত্রীর ভরণ পোষণ না দিলে স্ত্রী চালাক নিতে পারে? তাহলে মনে করো যে একজন হাজবেন্ড একজন স্ত্রীর ভরণ পোষণ 2 বছর ধরে দিচ্ছে না, তাহলে স্ত্রী বলতে পারে যে আমি এই লোকের কাছ থেকে ডিভোর্স চাই। তাহলে কয় বছর? 2 বছর। বিবাহ, তালাক, দিনমোহর, উত্তরাধিকার বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে? 1961-র মুসলিম পারিবারিক আইন, 1974-এর শিশু আইন, 1980-র যৌতুক নিরোধ আইন, নাকি 1983-র নারী নির্যাতন বা নিবর্তক শাস্তি অধ্যাদেশ? তাহলে এই যে বিবাহ, তালাক, দিনমোহরের সাথে কোনটি সম্পর্কিত? যেটাই একটু আগে বললাম যে মুসলিম পারিবারিক আইন 1961-এর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, এবং এইখান থেকে বারবার তোমার প্রশ্ন এসে থাকে। 1974 সালে শিশু আইনটির লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ করলে পরিলক্ষিত হয় কি? শিশুদের হেফাজত, শিশুদের বর্ধন, শিশুদের রক্ষণাবেক্ষণ। সাধারণত আইনগুলা কোন কারণে হয়? আইনগুলা কোনো কিছু ডিফেন্ড করার জন্য হয়, আইনগুলা কোনো কিছু ডিফেন্ড করার জন্য হয়, তাই না? মানে তুমি যেন কারোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য আসলে আইনগুলা তৈরি করা হয়। তোমার যেন উন্নতি হয়, এটা কিন্তু আইনের আসলে ডিরেক্ট কোনো উদ্দেশ্য না। তোমাকে যদি আইন ডিফেন্ড করতে পারে, এমনিতেই দেখা যাবে যে তুমি উন্নয়ন করবা। তাহলে এই যে এই আইনটা শিশু হেফাজত উদ্দেশ্য, শিশুদের রক্ষণাবেক্ষণ উদ্দেশ্য, কিন্তু শিশুদের বর্ধন বা শিশুদের উন্নতি কিন্তু এই আইনের উদ্দেশ্য না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 ও 3। উত্তর কি হবে? 1 ও 3। জাতীয় সমাজ কল্যাণ নীতি কত সালে প্রণীত হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কত সালে প্রণীত হয়? প্রণীত হয় 2005 সালে। প্রণীত হয় 2005 সালে। সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে প্রাচীন কর্মসূচি কোনটি? আমাদের দেশে সমাজসেবা অধিদপ্তর কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে, কিন্তু সবচেয়ে প্রাচীন বা প্রথম কোনটা ছিল? প্রথম ছিল হলো এই শহর সমাজসেবা। প্রথম ছিল শহর সমাজসেবা। আচ্ছা, গ্রামীণ সমাজসেবার প্রধান কাজ কোনটি? গ্রামীণ সমাজসেবার প্রধান কাজ কোনটি? এই যে বিভিন্ন এনজিওদের দেখে অনেকে মনে করে যে গ্রামীণ সমাজসেবার প্রধান উদ্দেশ্য কিন্তু ঋণ দেওয়া, অনেকে মনে করে, কিন্তু ঋণ দেওয়া প্রধান উদ্দেশ্য না। প্রধান উদ্দেশ্য হলো দল গঠন করা। যখন দল গঠন করে দিতে পারে, তখন দেখা যায় দল মিলেই কোনো না কোনো কিছু করে ফেলতে পারতেছে। আচ্ছা, ইউসিডিপি, ইউসিডিপির পূর্ণরূপ কি? আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট, না এখানে তো পি নাই, এটা তো হবেই না। তারপরে কি? আরবান ক্রিস্টিয়ানিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাও না। আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, নাকি আরবান কমিউনিটি ডিস্ট্রিক্ট প্রজেক্ট? কমিউনিটি ডিস্ট্রিক্ট প্রজেক্ট বলে কি কিছু হয়? না, হয় না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এই সি নাম্বার, আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে, বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্তৃক পরিচালিত কার্যক্রম কি? বয়স্ক ভাতা ও মুক্তিযুদ্ধ ভাতা দান। ভাতা দেওয়া কিন্তু গ্রামীণ সমাজসেবার কোনো কাজ না। তাহলে বাকি দুইটা অবভিয়াসলি হয়ে যাবে আনুষ্ঠানিক শিক্ষাদান এবং সুদ মুক্ত ঋণ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। তারপরে ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্র্যাক এমন একটা সংগঠন, বাংলাদেশে বেশিরভাগ এনজিও, আইএনজিও বা অনেক বড় বড় যেসব বিষয়গুলি, এগুলা একদম মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন শুরু হয়েছিল। তাহলে মুক্তিযুদ্ধ কখন শেষ হয়েছে? 1971 সালে 16ই ডিসেম্বর। আর ব্র্যাক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972-এ। কত সালে? 1972-এ। ব্র্যাক 1972 সালের কোন মাসে প্রতিষ্ঠিত হয়? ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক হলো গঠিত। স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক গঠিত। তাহলে এক কথায় ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে স্যার ফজলে হাসান আবেদ, এবং যাদেরকে ব্রিটিশ সরকার নাইটহুড পদক দেয়, তাদের নামের আগে অটোমেটিক্যালি এই স্যার শব্দটা বসে যায়। তাদের নামের আগে অটোমেটিক্যালি স্যার শব্দটা বসে যায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু
নাইট পদক দেওয়া হয়েছিল, তাহলে তার নাম হয়ে গেছিল কি স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু পরবর্তীতে তিনি এই নাইটহুড পদকটা বর্জন করেন। প্রতিষ্ঠার স্থান সিলেট জেলার সাল্লা উপজেলায় এই ব্র্যাক প্রথমে প্রতিষ্ঠা পায় এবং প্রতিষ্ঠা থেকে তাতেও বসে, এবং তাদের প্রাথমিক কাজ কি ছিল? যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কিন্তু মূলত এই ব্র্যাকের প্রতিষ্ঠাকালীন বা প্রাথমিক কাজ ছিল। ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? যেটাই বললাম, যে ত্রাণ এবং পুনর্বাসনমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের কার্যক্রম বা তাদের সূচনা হয়েছিল। গ্রামীণ ব্যাংক ঋণ দান করে কিভাবে? গ্রামীণ ব্যাংক ঋণ দান করে কিভাবে, তাই না? গ্রামীণ ব্যাংক যেটা, যে মাইক্রো ক্রেডিট, তাদের যে মাইক্রো ক্রেডিট যে আইডিয়াটা, এটা কিন্তু খুবই প্রশংসিত, এবং মূলত এই আইডিয়ার জন্যই কিন্তু তাদেরকে কি দেওয়া হয়? নোবেল দেওয়া হয়। কিসে নোবেল দেওয়া হয়? অর্থনীতিতে না, শান্তিতে। আচ্ছা, কিসে নোবেল দেওয়া হয়? শান্তিতে। আচ্ছা, তাহলে জমি প্রদানের মাধ্যমে না, জমি বর্গাদানের মাধ্যমে না, জমি বন্ধকের মাধ্যমে না, বিনা জামানতে। তাহলে তখন হলো, বা এখনো তুমি নর্মালি যদি লোন নিতে যাও, তাহলে তোমাকে দেখা গেল যে তোমার জমির কাগজপত্র দিয়ে দিতে হবে ওদের কাছে, যে জমির কাগজপত্র রাখেন, আমাকে টাকা দেন, এই সময়ের মধ্যে আমি আপনাকে টাকা পয়সা দিয়ে দিব, তাই না? বা হলো গিয়ে গ্রাম অঞ্চলে দেখা যেত যে গবাদি পশু হলো গিয়ে গবাদি পশু দিয়ে দেয়, এবং সেই সাময়িক সময়ের জন্য সেই লোককে বা সেই মহিলাকে টাকা দেয়, এবং সে টাকা পরিশোধ করলে সুদের মাধ্যমে সে টাকা পরিশোধ করলে তাকে তার সে গরু বা ছাগল ফিরায় দেয়। কিন্তু এই বিনা জামানতে ঋণ দান শুরু করেছিল গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট সিস্টেমের মাধ্যমে। মাইক্রো মানে কম, আর ক্রেডিট মানে মনে করে যে টাকা পয়সা, মানে অল্প টাকা পয়সা হলো গিয়ে দিচ্ছে, কারণ গ্রামীণ মানুষজনের তো আসলে অত বেশি টাকা পয়সার দরকার নাই, 5-10 হাজার টাকায় দেখা গেল যে তাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, কখন গ্রামীণ ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে উচ্চশিক্ষা কর্মসূচি চালু করে? তার উচ্চশিক্ষা কর্মসূচি চালু করে 1997-এ। কোন সালে? 1997-এ। সমাজকর্মে কিন্তু এরকম বেশ কিছু সাল ভিত্তিক প্রশ্ন এসে থাকে। এই সালগুলা তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, না হলে মনে রাখা কিন্তু বেশ টাফ হয়ে যায়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতাকে? বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর AKM আব্দুল ওয়াজেদ। তিনি ধানমন্ডিতে তার বাসায় এটা প্রতিষ্ঠা করে। বর্তমানে এটার যেই অবস্থান, সেটা কোন জায়গায়? অবস্থান হলো আগারগাঁও। এবং কত সালে এটি প্রতিষ্ঠা করেন 1960 সালে। আচ্ছা, আর্ত মানবতার সেবায় নিয়োজিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান কোনটি? আর্ত মানবতার সেবায় মানে মানুষের সেবায়, মানুষকে সেবা করার জন্য সবচেয়ে বড় সংগঠন যেটা বা প্রতিষ্ঠান যেটা, সেটা হলো রেড ক্রিসেন্ট সমিতি। সেটা কি? রেড ক্রিসেন্ট সমিতি। সাধারণত খ্রিস্টান দেশগুলোতে এবং বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই এটা রেড ক্রস নামে পরিচালিত হয়। এটা রেড ক্রস নামে পরিচালিত হয়। মুসলিম দেশগুলোতে বিশেষত এটি রেড ক্রিসেন্ট নামে পরিচালিত হয়। রেড ক্রিসেন্ট নামে পরিচালিত হয়। ক্রস মানে এই যে খ্রিস্টানদের যে ক্রস, এবং এই রেড ক্রিসেন্ট বা রেড ক্রস মূলত সুইজারল্যান্ডের থেকে পরিচালিত একটি প্রতিষ্ঠান, এবং তাদের দেশের মানচিত্রও যদি দেখো তাহলে কিন্তু এরকম একটা ক্রস আছে, মূলত ওইখান থেকে ক্রসের আইডিয়াটা। আর ক্রিসেন্টের আইডিয়াটা হলো যে মুসলিমদেরকে প্রকাশ করার জন্য যে অর্ধচাঁদ ব্যবহার করা হয়, সেটাকে ইংরেজিতে বলে ক্রিসেন্ট। এবং বিশেষ করে তোমার ইসরায়েলে রেড ক্রস পরিচালিত হয় এই রেড ক্রিস্টাল নামে। এটা হলো কি এরকম একটা ক্রিস্টাল চিহ্ন ইউজ করা হয়ে থাকে। এরকম একটা ক্রিস্টাল চিহ্ন ইউজ করা হয়ে থাকে। ওকে, চলো একটু রেড ক্রিসেন্ট সম্পর্কে আমরা জানি, গুরুত্বপূর্ণ বেশ। প্রতিষ্ঠা পায় কত সালে? 1863-তে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা ICRC প্রতিষ্ঠা পায়। ICRC প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুইজারল্যান্ডের সমাজকর্মী অরি দুন বা হেনরি ডুনান্ট, যেটাই আমরা বলি না কেন। মূল কাজ কি ছিল? যুদ্ধক্ষেত্রে আহতদের সেবা করা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ দেওয়া, এবং বিশ্বজুড়ে মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করা। দেখবা যে বাংলাদেশে যখনই বন্যা আসে না কেন, বন্যা হয় না কেন, দেখবা যে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা কিন্তু এখানে খুব একটা অগ্রণী ভূমিকা পালন করে। দিবস প্রতি বছরের 8 মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়ে থাকে। নোবেল পুরস্কার যেই সংগঠন
সবচেয়ে বেশিবার নোবেল পুরস্কার পেয়েছে সেটা হলো এই রেড ক্রিসেন্ট। তারা 3বার নোবেল পুরস্কার পেয়েছে, 1917, 1944 এবং 1963-তে তারা 3বার আলাদা আলাদা নোবেল পুরস্কার পেয়েছে। সরি। কোন প্রতিষ্ঠানটি শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে? সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউনিসেফ। যারা করে সেটা হলো ইউনিসেফ। চিলড্রেন দেখে কিন্তু এটা বলা যাবে না। পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। তাহলে আমরা তো বললাম ইউনিসেফ, তাই না? ইউনিসেফ। তাহলে এইখানে বলতেছে যে UNCRF, তাহলে IRE কোথায় গেল, তাই না? IRE এখন নাই, তার কারণ হলো যখন প্রতিষ্ঠা পায় তখন নাম ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এখানে পরবর্তীতে নাম চেঞ্জ হয়, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড হয়ে যায়, এজন্য IRE বাদ পড়ে। প্রতিষ্ঠাকাল 1946 সালের 11 ডিসেম্বর 1946 সালের 11 ডিসেম্বর প্রতিষ্ঠা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তা করার উদ্দেশ্যে এটি গঠিত হয়। এবং এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর নিয়ে কিন্তু প্রায় প্রশ্ন আসে। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? USA নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বর্তমান প্রধান কে? ক্যাথরিন M. রাসেল। বর্তমান প্রধান নিয়ে সাধারণত খুব একটা বেশি প্রশ্ন আসে না। কার্যক্ষেত্র বিশ্বের 190টি দেশে কিন্তু ইউনিসেফ কাজ করে যাচ্ছে এবং 65 সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে দেখো, শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু ইউনিসেফও পেয়েছে। এবং বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালে 17 ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই সংস্থাটির সদস্যপদ লাভ করে, ইউনিসেফের সদস্যপদ লাভ করে। বিশ্বের কয়টি দেশে UNDP-র কার্যক্রম পরিচালিত? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও আমরা চিনি। এটা 170টি দেশে এদের কার্যক্রম পরিচালিত হয়। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা পায় 1965 সালের 22 নভেম্বর এবং এটার সদর দপ্তরও কিন্তু দেখো সেই নিউ ইয়র্কে। বর্তমান প্রধান অত লাগবে না। কার্যক্ষেত্র বিশ্বের 170টির বেশি দেশের অঞ্চলে UNDP কাজ করে, মূলত উন্নয়নমূলক কাজ করে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক কাজ করে। স্বাধীনতার পর 1972 থেকে UNDP বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার হিসাবে কাজ করে আসছে। UNDP-র উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, মানে UNDP আসলে কি করে? SDG-র অর্জনে সহায়তা, আন্তর্জাতিক উন্নয়নের সহায়তা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন। আন্তর্জাতিক উন্নয়নে আসলে কাজ করে না। UNDP-র কাজ হলো খানিকটা ন্যাশনাল বলা যায়। এর জন্য উত্তর হবে 1 আর 3। উত্তর হবে 1 আর 3। মাঠকর্ম অনুশীলন শুরু হয় কত সালে? মাঠকর্ম অনুশীলন বা যেটাকে সোশ্যাল ওয়েলফেয়ারের ভাষায় বা সোশ্যাল ওয়ার্কের ভাষায় বলা হয় ফিল্ড ওয়ার্ক, যেটাকে সোশ্যাল ওয়ার্কের ভাষায় বলা হয় ফিল্ড ওয়ার্ক। এবং এটি সূচনা হয় কত সালে? এটি সূচনা হয় 1920 সালে। কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? চলো আমরা দেখি। এইখানে টোটাল 5টা ধাপ আছে। প্রথম কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। এবং এটা নিয়ে প্রায় কিন্তু গ নাম্বারে প্রশ্ন আসে। প্রথমে আমাদের সমস্যা নিরূপণ করতে হবে, পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, মনিটরিং পর্যালোচনা করতে হবে এবং কেস সমাপ্তি করতে হবে। তাহলে প্রথম কোনটা? প্রথম হলো আমাদের সমস্যা নিরূপণ করতে হবে। যদি সমস্যায় আমরা বের না করি তাহলে আমরা কিসের সমাধান করব, তাই না? তাহলে সমস্যা নিরূপণ, এটার উত্তর কোথায়? এই যে সমস্যা নিরূপণ। আচ্ছা, তারপরে মাঠকর্মে বিভাগীয় তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট কোর্স শিক্ষক। তাহলে দেখা যায় যে মনে করো তুমি অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ো। আচ্ছা, তাহলে তোমাকে ফিল্ড ওয়ার্কে পাঠাবে। তাহলে তুমি ফিল্ড ওয়ার্কে ঠিকমতো কাজ করতেছো কি করতেছো না, এটা কে দেখবে? এটা কে মেনটেন করবে? এটা মেনটেন করবে যিনি তোমাদের এই ফিল্ড ওয়ার্কের কোর্স পড়াচ্ছেন, তিনি এই বিষয়টাকে মেনটেন করেন। বাংলাদেশের সমাজকর্ম বিষয়ে কত ঘন্টা মাঠকর্মের সুব্যবস্থা রয়েছে? 480 ঘন্টা। মানে 480 ঘন্টা যদি তুমি ফিল্ড ওয়ার্ক করো তাহলে বলা যাবে যে না, তুমি আসলেই ফিল্ড ওয়ার্ক করছো। একদিন 5 ঘন্টা যে কাজ করলে সেটাকে কিন্তু আসলে ফিল্ড ওয়ার্ক বলা যাবে না। প্রতিবেদনে সবসময় কোন ধরনের তথ্যাবলী ব্যবহার করতে হবে? প্রতিবেদনে সবসময় আপডেটেড তথ্য ব্যবহার করতে হবে। প্রতিবেদনে সবসময় নতুন আপডেটেড একদম গরমাগরম তথ্য ব্যবহার করতে হবে। মাঠকর্মের উদ্দেশ্য কি? দক্ষ সমাজকর্মী সৃষ্টি অবশ্যই, হাতে কলমে শিক্ষাদান অবশ্যই, ব্যবহারিক শিক্ষা সম্পর্কে জানা অবশ্যই। তাহলে এটার উত্তর কি হবে? মাঠকর্মের উদ্দেশ্য হলো তোমার 1, 2 ও 3।
আচ্ছা, মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়? মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়? মৌলিক চাহিদা, মানবিক চাহিদা, জৈবিক চাহিদা নাকি বাঁচার চাহিদা? মৌলিক চাহিদা হলো জৈবিক চাহিদা, আর সামাজিক চাহিদা বলতে তাহলে কোনটাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে এই মানবিক চাহিদাকে, মানবিক চাহিদা। আচ্ছা, কমন হিউম্যান নিডস আরেকটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থটা কে লিখেছেন? এটা লিখেছেন শার্লট টোলে। আচ্ছা, কোন চাহিদাকে মানব সভ্যতার প্রতীক হিসাবে দেখানো হয়? তাহলে মানব সভ্যতার প্রতীক বা সিম্বল হিসাবে দেখানো হয় হলো বস্ত্র। কারণ ধরা হয় মানুষ যখন থেকে পোশাক পরা শুরু করছে, এই যখন সেন্সটা আসছে যে তাদেরকে পোশাক পরতে হবে, পোশাক পরে অন্যদের সামনে যাইতে হবে, উলঙ্গ অবস্থায় সবসময় থাকা যাবে না, তখন থেকে মানুষ সভ্য হওয়া শুরু করে। তাহলে কোনটাকে প্রতীক হিসাবে দেখা হয়? বস্ত্রকে বা পোশাককে প্রতীক হিসাবে দেখানো হয়। চিত্ত শব্দটির অর্থ তো আমরা জানি, যে চিত্ত মিডিয়ার নাম আমরা শুনছি, চিত্ত মানে কি? মন, তাই না? চিত্ত শব্দটির অর্থ কি? মন। সরকার গৃহীত ভিজিএফ, জিআর, ভিজিডি প্রভৃতি কার্যক্রম জনসাধারণের কোন চাহিদা পূরণ করে? জনসাধারণের কোন চাহিদা পূরণ করে? খাদ্য, সরকার গৃহীত ভিজিএফ বা জিআর বা ভিজিডি প্রভৃতি কার্যক্রম কোন চাহিদা পূরণ করে? খাদ্য, শিক্ষা, বস্তু নাকি বাসস্থান? খাদ্য, শিক্ষা, বস্তু নাকি বাসস্থান? যেই চাহিদাটাকে মূলত এরা পূরণ করে সেটা হলো খাদ্য। যেই চাহিদাটাকে মূলত পূরণ করে সেটা হলো খাদ্য। কোন সালে চিকিৎসা সমাজকর্ম প্রথম প্রয়োগ করা হয়? কোন সালে চিকিৎসা সমাজকর্ম প্রথম প্রয়োগ করা হয়? 1984 এ চিকিৎসা সমাজকর্ম বা ক্লিনিক তোমার মেডিকেল সাইকোলজি প্রথম প্রয়োগ করা হয়। সরি, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক প্রথম প্রয়োগ করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম শুরু হয় কত সালে? বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম শুরু হয় কত সালে? বাংলাদেশে শুরু হয় 1960 সালে। ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণাটি সর্বপ্রথম কে দেয়? সর্বপ্রথম দেয় হলো এই যে এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ কি আমরা জানি যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্কার্স। আচ্ছা, বিদ্যালয় সমাজকর্ম প্রথম চালু হয় কোন দেশে? বিদ্যালয় সমাজকর্ম প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে। এবং দেখবা যে তোমার সমাজকর্মের যতদা সূচনা হয়েছে বিভিন্ন যে ধারার, যে চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, মিলিটারি সমাজকর্ম, বলতে গেলে সবগুলারই সূচনা হয়েছে কিন্তু এই যুক্তরাষ্ট্রে। আচ্ছা, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রত্যেক বছর পালন করা হয় 1 অক্টোবর। এবং প্রবীণদের নিয়ে যে সায়েন্স, প্রবীণদের নিয়ে যে সায়েন্স, তার ইংরেজি কি? তার ইংরেজি হলো জেরন্টোলজি। জেরন্টোলজি, দ্য সায়েন্স অফ এজড পিপল, মানে বয়স্ক মানুষজন, মানে যাদের বয়স 60 বা 60-এর ঊর্ধ্বে, তাদের নিয়ে যেই হলো গিয়ে স্টাডি বা তাদের নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলা হয় জেরন্টোলজি। আচ্ছা, ইংরেজি প্রবলেম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি প্রবলেম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। এবং এটার যে উৎস সেটা হলো গিয়ে প্রবলেমা। আচ্ছা, কিসের অভাবে গলগণ্ড হয়? এটা আমরা মোটামুটি সবাই জানি, আমরা ছোটবেলায় বিভিন্ন অ্যাডে দেখছি, তাই না? যে আয়োডিন সল্টের অভাবে বা আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। এর জন্য অ্যাডে কি বলে? যে আয়োডিন যুক্ত লবণ খান। তাহলে কোনটার অভাবে গলগণ্ড হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি? 13 জুন, 15 জুন, 24 জুন, 26 জুন। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হলো 26 জুন। সর্বপ্রথম অটিজম সমস্যার ধারণা দেন কে? সর্বপ্রথম অটিজম সমস্যার ধারণা দেন ডক্টর লিউ ক্যানার। প্রিমিটিভ কালচার আরেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, প্রিমিটিভ কালচার। এই গ্রন্থের লেখককে ইবি টেইলর, ওয়েস্টারমার্ক, ম্যাকাইভার এবং ডুরখেইম। এটা লিখেছেন ইবি টেইলর। পরিবার গড়ে তোলার উদ্দেশ্য কি? মানুষ কেন পরিবার গড়ে তোলে বা পরিবার গড়ে তুলতে চায়? সন্তান উৎপাদন এবং নিরাপত্তা, সম্পর্ক স্থাপন, পারস্পরিক শ্রদ্ধা,
সামাজিক জীবন উন্নয়ন এবং পারস্পরিক সহায়তা, সমন্বয় সাধন ও চিত্ত বিনোদন। চারটাই কিন্তু আসলে ধরা যায়, কিন্তু যদি যেটা ছাড়া মানে আসলে আহ, মানে পরিবার সম্পর্ক মানে পরিবার সম্ভব না, সেটা হলো সন্তান উৎপাদন এবং তাদের নিরাপত্তা, তাহলে প্রথমটাই এটার উত্তর হবে। ওকে। ইংরেজি রিলিজিয়ান শব্দটি ল্যাটিন কোন ভাষা শব্দ থেকে এসেছে? রিলিজেরি থেকে মূলত এই রিলিজিয়ান শব্দটি এসেছে। সামাজিক সংস্থার মৌলিক বৈশিষ্ট্য কি? সামাজিক সংস্থার মৌলিক বৈশিষ্ট্য কি? এটি স্থায়ী, অস্থায়ী, এটি সরকারি বেসরকারিভাবে পরিচালিত হতে পারে। সামাজিক সংস্থা সরকারি বেসরকারিভাবেও পরিচালিত হতে পারে, কিন্তু সামাজিক সংস্থা স্থায়ী না। বলতে গেলে কোনো সংস্থা কিন্তু স্থায়ী না, তাহলে কি? অস্থায়ী। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 আর 3। লেজিসলেশন শব্দটির অর্থ কি? লেজিসলেশন শব্দটা কিন্তু আমরা হর হামেশায় শুনে আসি, মানে কি জানি? মানে হলো আইন। লেজিসলেশন শব্দের অর্থ হলো আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে প্রণীত হয়? এই যে তোমাকে বলছি যে এই যে তোমার সমাজকর্মে কিন্তু সংখ্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে, যে কোন সালে কি হয়েছে, কোন সালে কোন আইনটা পাশ হয়েছে। আবার হলো আর যেটা আসে যে বিভিন্ন গ্রন্থের নাম এবং তার লেখক বা লেখিকার নাম জানতে চায়। তাহলে নারী ও শিশু নির্যাতন আইন দমন আইন পাশ হয় কত সালে? পাশ হয় 2000 সালে। কোন আইনটি নারীদের জন্য নিরাপত্তা সেফগার্ড হিসাবে কাজ করে? নিরাপত্তা সেফগার্ড হিসাবে কাজ করে মুসলিম পারিবারিক আইন। তাহলে তার কারণ হলো সমাজে এখনো দেখা যায় এবং আগে বেশি দেখা যেত যে নারীদের তাদের হলো অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, বিশেষ করে সম্পদের অধিকার, জমি জমার অধিকার, টাকা পয়সার অধিকার থেকে তাদেরকে কি সরায় ফেলা হচ্ছে। এইটাই রোধ করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে মুসলিম পারিবারিক আইন। 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী বিয়ের বয়স কত? এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, ছেলের 21 ও মেয়ের 18 বছর। এবং কোনো ছেলে যদি 21 বছর হওয়ার আগে এবং কোনো মেয়ে যদি 18 বছর হওয়ার আগে বিয়ে করে, তাহলে সেই বিবাহকে আমরা কি বলি? সেই বিবাহকে আমরা বলি বাল্য বিবাহ। সেই বিবাহকে আমরা কি বলি? বাল্য বিবাহ। ওকে। কত সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণীত হয়? মুসলিম বিবাহ আইন বা মুসলিম বিবাহ নিবন্ধন আইন যতটা আগে শুরু হয়েছে এই বাংলাদেশে, হিন্দুদেরটা সেটা শুরু হয় নাই। তাদের জন্য সেটা শুরু হয়েছিল কত সালে? 2012 সালে, কম্পারেটিভলি অনেক পরে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের বৈশিষ্ট্য কি? এখানে শিশু কল্যাণমূলক আইন, এটা নারী কল্যাণমূলক আইন, সামাজিক নিরাপত্তামূলক আইন। এটা কিন্তু নারী কল্যাণমূলক আইন এবং সামাজিক নিরাপত্তামূলক আইন। কিন্তু এর পাশাপাশি যেহেতু মুসলিম পারিবারিক আইন, পরিবারের সাথে তো শিশু অবশ্যই জড়িত, তাহলে উত্তর কি হবে? 1, 2 ও 3। আচ্ছা, তারপর আমরা দেখি কত সালে সমাজসেবা দপ্তরকে সমাজসেবা অধিদপ্তরে উন্নীত করা হয়? এটা হয় 1984-এ, 1984 সালে এটিকে উন্নীত করা হয়। কোন সংস্থায় প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের সমাজসেবা পরিচালিত হয়? সমাজসেবা পরিদপ্তর, দপ্তর, অধিদপ্তর নাকি জাতীয় সমাজ কল্যাণ পরিষদ? এইগুলাকে মেইনটেইন করে, রেগুলেট করে কোন সংস্থা? সংস্থার নাম হলো সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর, এই যে সমাজসেবা অধিদপ্তরে কিন্তু বিসিএস ক্যাডার হয়ে চাকরি বাকরি করা যায়। নিচের কোনটিকে সরকারি সমাজ উন্নয়ন সংস্থা, রুরাল সোশ্যাল সার্ভিস বা আরএসএস? শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম কোথায় শুরু হয়? শুরু হয় হলো পুরান ঢাকার বা ঢাকার কায়েতটুলিতে। এখানে মূলত ব্রিটিশ আমলে কায়েতরা থাকতো এবং তাদের নাম অনুসারে কায়েতটুলি নামকরণ করা হয়। এটা কোথায় অবস্থিত? ঢাকাতে। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে, অবশ্যই নারীর ক্ষমতায়নে, রাস্তাঘাট নির্মাণে। তাহলে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে, নারীর ক্ষমতায়নে, রাস্তাঘাট নির্মাণে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হলো 1 আর 2। এটার উত্তর হবে 1 আর 2। রাস্তাঘাট নির্মাণ করা কিন্তু আসলে গ্রামীণ সমাজসেবার কাজ না, এটি এলজিইডির কাজ বা বিভিন্ন সংস্থা আছে তারা এই বিষয়গুলা মেইনটেইন করে। আচ্ছা, ব্র্যাকের হস্তশিল্প
বিক্রয় কেন্দ্র কি নামে পরিচিত? তাহলে এটা এমন একটা প্রশ্ন যেইটার হলো গিয়ে অ্যান্সার মোটামুটি সবাই জানো, বা বলতে গেলে সবাই জানে, একটা ছোট বাচ্চাও জানে, যার সমাজকর্ম নেই সেও জানে, সেটা হলো আড়ং, যেখান থেকে আমরা কেনাকাটা করি। গ্রামীণ ব্যাংকের নামের সাথে হলো কোন সংস্থাটির নাম জড়িত? সেটা হলো জোবরা। আমরা জানি যে তোমার ডক্টর মোহাম্মদ ইউনুস যেই গ্রামে, চট্টগ্রামের যে গ্রামে প্রথম তোমার এটাকে কি বলে যে গ্রামে মাইক্রো ক্রেডিট সিস্টেমে লোন দেওয়া শুরু করে, সেটা হলো জোবরা গ্রাম। যদিও হলো যে যত সালে করে তার অনেক বছর পরে 1983-তে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা পায়। আর সাল্লার সাথে কোনটা সম্পর্কিত? আমরা কিন্তু একটু আগে দেখছি সাল্লার সাথে সম্পর্কিত হলো ব্র্যাকের, সাল্লার সাথে সম্পর্কিত ব্র্যাকের। এবং এই সাল্লা কোথায়? সাল্লা হলো সিলেটে, সাল্লা হলো সিলেটে। আর জোবরা কোথায়? জোবরা হলো চট্টগ্রামে, জোবরা হলো চট্টগ্রামে। আর যে টিকাটুলি, কায়েতটুলি, এগুলা কোথায়? এগুলা ঢাকাতে। গ্রামীণ ব্যাংক কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায় 2008 সালে। এটা কিন্তু আগেই বলছি যে গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন আইডিয়ার জন্য? সেটা হলো মাইক্রো ক্রেডিট আইডিয়ার জন্য। আচ্ছা, ইউসেফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমাদের আগেই বলছি যে যখন ব্র্যাকের বিষয়ে বলতেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন কার্যক্রম হয়, বিভিন্ন সংস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা পায়, তার ভিতরে একটা ছিল হলো এই ইউসেফ। ইউসেফ কত সালে প্রতিষ্ঠা পায়? 1972 সালে। তারা মূলত তোমার হতদরিদ্র বা দরিদ্র শিক্ষার্থীদের মানে সন্তানদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে পড়াশোনা করায়, তাদেরকে হাতের কাজ শেখায়, বিভিন্ন জিনিস করে থাকে তাদের সাথে। প্রবীণ হিতৈষী সংঘের মূল উদ্দেশ্য কি? প্রবীণদের মানসিক সেবা অবশ্যই, শারীরিক সেবা অবশ্যই, চিকিৎসা সেবা অবশ্যই। তাহলে 3 ধরনের সেবাই যেহেতু দিয়ে থাকে, তাহলে প্রবীণদের সার্বিক সেবা দিয়ে থাকে প্রবীণ হিতৈষী সংঘ। ইউনিসেফের পূর্ণরূপ কি? এটা কিন্তু আমরা দেখছি, ইউনিসেফের পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। এটা আমরা অলরেডি দেখছি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড হলো ইউনিসেফের পূর্ণরূপ। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা অলরেডি দেখছি, কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। ইউএনডিপি সদর দপ্তর কোথায়? অলরেডি দেখছি, কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক সিটি আর নিউ ইয়র্ক কিন্তু ভিন্ন জিনিস, এটা কিন্তু এক্সট্রা লিখে ফেললে ভুল হয়ে যাবে। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি বাংলাদেশকে কত ভাগে সাহায্য করছে? ইউএনডিপি বাংলাদেশকে মূলত 2 ভাগে সাহায্য করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের দারিদ্র দূরীকরণে ইউএনডিপির কর্মসূচি গ্রহণ করে থাকে কি? কর্মসংস্থান সৃষ্টিতে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে, দক্ষতা উন্নয়নে। তাহলে বাংলাদেশের দরিদ্র দূরীকরণে ইউএনডিপি এই 3 ধরনের কার্যক্রমই করে থাকে। মাঠ কর্ম কোন ধরনের প্রক্রিয়া? গতিশীল, ধারাবাহিক, ধীর এবং ক্রমবর্ধমান। এটা কেমন ধরনের প্রক্রিয়া? এটা হলো ধারাবাহিক প্রক্রিয়া, মানে তুমি আজকে গেলা আর গেলা না এরকম করলে কিন্তু হবে না, এটা একটা প্রাত্যহিক বিষয়। 480 ঘন্টা তোমার কাটাইতে হবে মাঠে। আচ্ছা, কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া সর্বশেষ স্তর কোনটি? কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ার সর্বশেষ স্তর কোনটি? আমরা হলো কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া কিন্তু দেখছি যে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, যে সমস্যা পর্যবেক্ষণ করতে হবে। এবং সর্বশেষ স্তর কোনটা? সর্বশেষ স্তর হলো কেস সমাপ্তকরণ। সর্বশেষ স্তর হলো কেস সমাপ্তকরণ। আচ্ছা, কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া বিশ্লেষণ করলে যা পরিলক্ষিত হয়: তথ্য সংগ্রহ, অর্থায়ন, পরিকল্পনা, মূল্যায়ন। তাহলে কেস ম্যানেজমেন্ট আমাদের যেরকম পরিকল্পনা করে করতে হয়, এবং কেস ম্যানেজমেন্ট করার মাধ্যমে আমরা যে বিষয়গুলি পাই সেগুলো কিন্তু আমাদের পরিকল্পনা করে বা প্ল্যান করে বাস্তবায়ন করতে হয়। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে পরিকল্পনা। গ্রুপ ম্যানেজমেন্টের ধাপ কয়টি? গ্রুপ ম্যানেজমেন্টের ধাপ কয়টি? 4, 5, 6, 2। কয় ধাপে গ্রুপ ম্যানেজমেন্ট হয়ে থাকে? গ্রুপ ম্যানেজমেন্ট হয়ে থাকে 2 ধাপে। কয় ধাপে? 2, সরি ভুল বলছি, গ্রুপ ম্যানেজমেন্ট হয়ে থাকে 5 ভাগে। গ্রুপ ম্যানেজমেন্ট হয়ে থাকে কয় ভাগে? গ্রুপ ম্যানেজমেন্ট হয়ে থাকে 5 ভাগে। কি কি? গ্রুপ ম্যানেজমেন্টের প্রথম ধাপ, একদম প্রথম ধাপ হলো আমাদের দল গঠন করতে হবে। তারপরে দল গঠন করতে হবে, তারপরে কি আসে? তারপর আসে সংঘাত। তারপরে সেই দলের ভিতরে আমাদের নিয়ম স্থাপন করতে হবে, যেন দলের ভিতরে কোনো ঝামেলা না হয় বা আমাদের একটা গোল সামনে রেখে আমরা কাজ করতে পারি। তারপরে কি? কার্য সম্পাদন করতে হবে, কারণ কাজ করাই তো দলের মূল উদ্দেশ্য, গ্রুপের বা দলের মূল উদ্দেশ্য। এবং তারপরে লাস্টলি সমাপ্তি ঘোষণা করতে হবে। তাহলে গ্রুপ ম্যানেজমেন্টের ধাপ টোটাল 5টি। মাঠ কর্মের উদ্দেশ্য হলো দক্ষ সমাজকর্মী তৈরি, হাতে কলমে শিক্ষাদান, ব্যবহারিক শিক্ষা,
সম্পর্কে জানা, ব্যবহারিক শিক্ষা সম্পর্কে জানা। তাহলে এটার উত্তরও সেই 1 2 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরের এই যে প্রশ্নের উত্তর দিতে হবে যে সঙ্গদোষ ও কৌতূহল, সহজলভ্য, ব্যর্থতা, হতাশা ও ব্যক্তিত্ব, এগুলো থাকলে মানুষ কোন ধরনের সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ে? মানুষ কোন ধরনের সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ে? মানুষ হলো মাদকাসক্তি বা ড্রাগ অ্যাডিকশনে জড়িয়ে পড়ে। কারণ ড্রাগ যেহেতু হলো কি সহজলভ্য এবং হলো এটা হলো কি সঙ্গ দোষে, দেখা গেলো যে তোমার ফ্রেন্ডরা হলো কি স্মোক করে, তুমিও স্মোক করা শুরু করছো, তাই না? আবার অনেকে কৌতূহল বশত ড্রাগ নেয় বা ড্রাগ গ্রহণ করে, তাহলে এটা কি মাদকাসক্তি। তারপরে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা মোকাবেলায় একজন সমাজকর্মী কি ভূমিকা পালন করতে পারে? প্রতিকারমূলক কাজ করতে পারে, প্রতিরোধমূলক করতে পারে, উন্নয়নমূলক করতে পারে। সমাজকর্মী কিন্তু এই মাদকাসক্তি নিরাময়ে এই 3 ধরনের ভূমিকাই সে পালন করতে পারে। রায়হানের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছেলেকে হারিয়ে রায়হানের স্ত্রী মানসিকভাবে বিকারগ্রস্ত। এমন অবস্থায় রায়হান সাহেব তার স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে সুস্থ জীবনযাপন সহায়তা করার জন্য সমাজকর্মী রাফিয়াকে অনুরোধ করেন। তাহলে রায়হান সাহেবের স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজকর্মী রাফিয়া কোন শাখার জ্ঞান প্রয়োগ করবে? সাইকিয়াট্রিক সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম। যখন 1 to 1 বিষয়টা হবে, 1 to 1 সমস্যা সমাধান হবে মেডিকেল ক্ষেত্রে, তখন সেটা কি ক্লিনিক্যাল সমাজকর্ম। সেটা কি ক্লিনিক্যাল সমাজকর্ম। এক্ষেত্রে সমাজকর্মী রাফিয়ার করণীয় হবে কি? পারিবারিক থেরাপি প্রদান, ব্যক্তিগত সমস্যা সমাধানের ব্যবস্থা করা, দলীয়ভাবে সেবা কার্যক্রম পরিচালনা করা। এখানে তো দলের কোনো বিষয়ই নাই, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 2, যে পারিবারিক থেরাপি প্রদান, ব্যক্তিগত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা, ফিদা সামিন মাঠকর্ম চলাকালীন এক বিশেষ প্রক্রিয়া সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন। তাহলে যেখানে বলছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তিরা, কিন্তু একজনের কথা যেহেতু বলছে, এটা অবশ্যই ব্যক্তি সমাজকর্ম হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের শহর অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতায় একটি কর্মসূচি পরিচালিত হয়, যার সূত্রপাত বা সূচনা ঘটে 1955 সালে। বর্তমানে এটি সফলভাবে শহর সমষ্টির উন্নয়নে ব্যাপক পরিসরে ভূমিকা রাখছে। উদ্দীপকে সমাজসেবা অধিদপ্তরের কোন কর্মসূচিটির কথা বলা হয়েছে? তাহলে এখানে একদম প্রথমে দেখো কি বলছে, একদম প্রথমে বলছে শহর অঞ্চলে। তাহলে প্রতিবন্ধী প্রশিক্ষণ পুনর্বাসনও হবে না, কিশোরও হবে না, গ্রামীণও হবে না। উত্তর কি হবে? উত্তর হবে শহর সমাজসেবা কার্যক্রম। উত্তর হবে শহর সমাজসেবা কার্যক্রম। তাহলে এখানে কি বলছে? উক্ত কর্মসূচির ক্ষেত্রে প্রয়োগ করা যায় সমাজকর্মের কোনটা? ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, তাই না? তাহলে এখানে কি বলতেছে? বাংলাদেশের শহরের অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী, তাই না? তাহলে দরিদ্র জনগোষ্ঠী তো ব্যক্তির মধ্যে পড়ে, দলের মধ্যে পড়ে, সমষ্টির মধ্যেও পড়ে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 2 ও 3। গার্মেন্টস কর্মী সুমন বিবাহ উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে খাট, রেফ্রিজারেটর ও মোটর বাইক দাবি করে। তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা কোনটাকে ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যৌতুক বা ডাউরিকে। তাহলে উক্ত সামাজিক সমস্যার প্রভাব হতে পারে কি? মনস্তাত্ত্বিক সামঞ্জস্যহীনতা, যে সবসময় এক ধরনের চাপের মধ্যে রাখা, মানসিক চাপের মধ্যে রাখা, যে হলো শ্বশুর বাড়ি থেকে কি আনতে হবে, এই ধরনের মানে শ্বশুর বাড়ি থেকে যে জিনিসপত্র আনতে হবে, এর জন্য স্ত্রীকে বা বউকে বা হলো তার ফ্যামিলির মানে তার যেই ছেলের বউকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে থাকে। তাহলে মনস্তাত্ত্বিক সামঞ্জস্যহীনতা আছে, আত্মহত্যা করে থাকে অনেক সময় দেখবা যৌতুককে কেন্দ্র করে, এবং সামগ্রিক উন্নতি ও কল্যাণ। যৌতুকের মাধ্যমে কি সামগ্রিক উন্নতি ও কল্যাণ হয় না কিন্তু। তাহলে 1 2 বাদে বাকিগুলো হবে উত্তর। এবং এর মাধ্যমে কিন্তু আজকের ক্লাসটা সমাপ্ত হচ্ছে। আশা করি এই ক্লাসে যা বলা হয়েছে সেভাবে পড়লে এবং এই ক্লাসে যা দেখানো হয়েছে সেগুলো তোমাদের পরীক্ষায় কাজে দিবে। আমার জন্য দোয়া রেখো। সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।